আজকের আলোচনায় আমরা একেবারে গভীরে যাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনের স্ত্রী উপন্যাসের মানে এর ত্রয়োদশ পরিচ্ছেদটা নিয়ে কথা বলবো, যার নাম আশ্রয়দাত্রী। অনুবাদটা সজনীকান্ত দাশের। হ্যাঁ, এই পরিচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেভাবে শুরু হয়েছে। ঠিক তাই, লেখক আমাদের নিয়ে যাচ্ছেন মথুর ঘোষের এক বিশাল বাড়িতে। কিন্তু বাড়িটা ঠিক স্বাভাবিক অবস্থায় নেই। আমরা দেখব সেখানে কি ঘটছে, আর মাতঙ্গিনী নামের একজন নারী কিভাবে সেখানে আশ্রয় নিচ্ছেন। আর ওই বাড়িটার বর্ণনা, সেটা কিন্তু অসাধারণ, শুধু ইট পাথরের বিবরণ নয়। একদম, মনে হয় যেন বাড়িটাই একটা চরিত্র। ঠিক বলেছেন। এই পরিচ্ছেদে বাড়িটার বর্ণনার মাধ্যমে লেখক শুধু একটা থাকার জায়গার ছবি আঁকেননি, তৎকালীন সমাজ, চরিত্রদের অবস্থা, অনেক কিছুই কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে। আমরা দেখব কিভাবে এই পরিবেশ বর্ণনাটাই গল্পের মধ্যে একটা রহস্য, একটা টানটান উত্তেজনা তৈরি করছে। চলুন তাহলে শুরু করা যাক মথুর ঘোষের বাড়ির বর্ণনা দিয়ে। লেখক শুরুতেই কি বলছেন? বলছেন বাড়িটা নাকি গ্রামের সমৃদ্ধি আর পরিচ্ছন্নতার অভাবের এক দারুণ উদাহরণ। আচ্ছা, মানে বাইরে থেকে দেখতে কেমন? দূর থেকে দেখলে মনে হয় বেশ জমক্কালো, ছাদের আলিশা, কালো রঙের উঁচু পাঁচিল, এসব। কিন্তু কাছে গেলে? ওখানেই তো আসল কথা। কাছে গেলেই বোঝা যায় এর একেবারে জরাজীর্ণ দশা। দেওয়ালের চুনবালি জায়গায় জায়গায় খসে পড়ছে। ও, জানালার কপাটগুলো হয় ভাঙা, নয়তো এক কবজা ধরে ঝুলছে। ভাবুন একবার। মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, কোনো কোনো জানালায় তো কপাটই নেই, তার বদলে টাটের পর্দা লাগানো। আর বাইরের দিকের বেশিরভাগ দেওয়ালে তো চুনকামের চিহ্ন পর্যন্ত নেই। আশ্চর্য। লেখক এটাকে একটা নামও দিয়েছেন, বলছেন বিভৎস সৌন্দর্য। কথাটা কেমন অদ্ভুত শোনালো না? খুবই অদ্ভুত। বিভৎস সৌন্দর্য, এটা নিয়ে একটু ভাবা দরকার। মানে এটা কি শুধু বাড়িটার অযত্ন দেখাচ্ছে, নাকি এর মালিক মথুর ঘোষ তার চরিত্র বা অবস্থার দিকেও কোনো ইঙ্গিত আছে এতে? হতে পারে, হয়তো তার ক্ষমতা কমছে, বা তিনি ইচ্ছে করেই বাড়িটার এই হাল করে রেখেছেন, কে জানে। ঠিক, এই জীর্ণতাই যেন একটা রহস্যের জাল বুনছে। আর ওই যে বললেন, দেওয়াল ফুঁড়ে বটগাছ, অন্য গাছপালা গজিয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় যেন শূন্যে বাগান বানানোর চেষ্টা চলছে। এটাও তো বেশ প্রতীকী, মানে প্রকৃতির কাছে মানুষের তৈরি জিনিসের হার মানা, বা হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কোনো পরিস্থিতি, এরকম কিছু। হতেই পারে। বাড়িটা কিন্তু বেশ বড়, 4টে আলাদা মহলে ভাগ করা। 4টে মহল? হ্যাঁ, প্রধান ফটক দিয়ে ঢুকলেই বিরাট উঠোন, 3 দিকে দোতলা বারান্দা, আর তোরণের ঠিক উল্টো দিকে 5টা খিলানওয়ালা একটা হলঘর। আচ্ছা, সেটার অবস্থা কেমন? সেখানে চুনকাম আছে বটে, কিন্তু দেওয়ালগুলো সব বর্ষার জলে কালো হয়ে গেছে। আর অন্দরমহলে যেতে হলে সে এক গোলকধাঁধা, অন্ধকার স্যাঁতস্যাঁতে কয়েকটা ঘর পেরিয়ে যেতে হয়। এই যে ভাগাভাগি, পুরুষ মহল, অন্দরমহল, এটা তো তখনকার দিনের সামাজিক ব্যবস্থার একটা ছড়ি, তাই না? মানে পুরুষ আর নারীর জগৎ কিভাবে আলাদা করা থাকতো। একদম। অন্দরমহলটার কি অবস্থা? সেটাও চকমিলানো বাড়ি, মানে মাঝখানে উঠোন, চারপাশে বারান্দা, কিন্তু সেখানকার থামগুলো ভাঙাছোড়া। আর দেওয়াল? দেওয়ালগুলো তো দেখবার মতো, বাচ্চাদের আঁকিবুকি, পানের পিকের দাগ, তেলচিটে হাতে দেওয়াল মোছার চিহ্ন। লেখক বলছেন যেন রামধনুর রং ফুটে উঠেছে। হালকা হেসে, রামধনুর রং, মানে চূড়ান্ত অযত্ন আর কি। ঠিক তাই। আর উঠোনটাও ইট বা টালি ছাড়া ঘাস আর আগাছায় ভর্তি। এক কোণে নাকি আবর্জনা, নোংরা জলের স্তূপ জমে আছে। সব মিলিয়ে একটা গুমোট, অস্বাস্থ্যকর পরিবেশ মনে হচ্ছে। এই ডিটেলগুলো কিন্তু খুব জরুরি। বঙ্কিম শুধু দৃশ্য নয়, গন্ধ, স্পর্শের অনুভূতিগুলোকেও জাগিয়ে তুলছেন। এই যেমন আবর্জনার গন্ধ, স্যাঁতস্যাঁতে ভাব। আর দেওয়ালের ওই রামধনুর রং, এটা একদিকে যেমন চরম অযত্ন দেখাচ্ছে, তেমনি হয়তো ওখানে যারা থাকেন তাদের জীবনের নানা রঙের ছাপও বোঝাচ্ছে। বিশেষ করে অন্দরমহল, যেখানে মূলত মহিলারাই থাকতেন, সেখানকার এই বিশৃঙ্খল কিন্তু জীবন্ত ছবিটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, অন্য মহলগুলোর কথা কি বলা আছে? তৃতীয় মহলটা হলো রান্নাঘরের এলাকা। সেখানকার উঠোনো আগাছায় ঢাকা। লেখক বলছেন আনাজ কাটা বা মাছ কোটার চিহ্ন দেখা যায়। হ্যাঁ। আর সেখানকার দেওয়ালে আর ছাদে নাকি যুগ যুগ ধরে জমে থাকা ঝুল রাজত্ব করছে। আচ্ছা এর পাশেই একটা খিড়কি দরজা আছে, বাগান বা পুকুরের দিকে যাওয়ার জন্য। আচ্ছা। আর চতুর্থ মহল, সেটার ব্যাপারে বিশেষ কিছু? হ্যাঁ, ওটাই একটু রহস্যময়। হুম। সেটাকে বলা হচ্ছে গুদাম ঘর।
কিন্তু বর্ণনাটা শুনলে ঠিক গুদামঘর মনে হয় না। কেন? কিরকম বর্ণনা? দেওয়ালগুলো নাকি সাংঘাতিক পুরু, দরজাটা ছোট কিন্তু লোহার পাত দিয়ে মোড়া, কোনো জানালা নেই। জানালা নেই? না, আর পাঁচিলটা বেশ উঁচু, তার উপর আবার ভাঙা কাচ বসানো, মানে বেশ সুরক্ষিত একটা জায়গা। এই বর্ণনা শুনে তো গুদামঘর বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো জেলখানা বা গোপন কুঠুরি। এত নিরাপত্তা কেন? সেটাই তো প্রশ্ন। এটা কি শুধুই গুদামঘর, নাকি এর আড়ালে অন্য কিছু আছে? বঙ্কিম এখানে স্পষ্টতই একটা সাসপেন্স তৈরি করছেন। এই ঘরটা পরে হয়তো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হতে পারে। হয়তো কোনো গোপন জিনিস লুকানো আছে ওখানে, বা অন্য কিছু। বলা যায় না, তবে এই বাড়িটা যে শুধু জীর্ণ নয়, বেশ রহস্যময়ও, তাই গুদামঘরের বর্ণনা শুনে আরও স্পষ্ট হল। সব মিলিয়ে বাড়িটার ছবিটা বেশ হতাশাজনক, একটা ক্ষয় হয়ে যাওয়ার ছবি। ঠিক। এবার চলুন এই বাড়িরই একটা অন্য অংশে যাই। অন্দরমহলের দোতলায় মথুর ঘোষের নিজের শোবার ঘরে। আচ্ছা, সেখানে কিভাবে যেতে হয়? সিঁড়িটা বেশ সরু আর অন্ধকার, তবে ঘরটা মানে অন্দরমহলের অন্য অংশের চেয়ে একটু পরিষ্কার। দেওয়ালের চুনবালি অতটা খসেনি, যদিও কিছু দাগছোপ আছে। ভেতরের সজ্জা কেমন? মানে আসবাবপত্র এসব? খুব বেশি কিছু নেই। এক কোণে একটা সেগুন কাঠের উঁচু বেশ ভারী খাট, তাতে আবার একটা ডোরা কাটা মশারি টাঙানো, যেটা খাটের সাথে ঠিক মানাচ্ছে না। বেমানান? কেন? কে জানে, হয়তো পুরনো খাটের সাথে নতুন সস্তা মশারি। অন্যদিকে একটা পুরনো বার্নিশ ওঠা কাঠের আলমারি আছে, একটা চেস্ট অফ ড্রয়ার্সও আছে, আর একটা লেখার টেবিল, কিছু সাধারণ গ্রাম্য বাক্স, আর একটা সিন্দুক যার ধারে পিতলের পাত লাগানো আর মাঝখানে চন্দন কাঠের কাজ করা। বেশ বোঝা যায় জিনিসগুলো পুরনো আমলের। এই আসবাবপত্রগুলো শুনে মনে হচ্ছে একসময় হয়তো সচ্ছলতা ছিল, কিন্তু এখন হয়তো আগের মতো নেই। ওই পুরনো ভারী আসবাব, আবার বেমানান মশারি, হয়তো বর্তমানের অবহেলা বা আর্থিক অবস্থার ইঙ্গিত। আচ্ছা, ঘরের দেওয়ালে কিছু টাঙানো ছিল? হ্যাঁ, এখানে বিষয়টা আরও ইন্টারেস্টিং। দেওয়ালে দুটো বেশ বড় ছবি, একটা মা কালীর ভয়াল কালো মূর্তি, অন্যটা মা দুর্গার ছবি। আচ্ছা, দেবদেবীর ছবি। হ্যাঁ, কিন্তু লেখক মজা করে লিখেছেন দুর্গার ছবিটা নাকি দূর থেকে দেখতে কাঁকড়ার মতো লাগে। তাই নাকি? কিন্তু মজাটা হলো, এই হিন্দু দেবদেবীর ছবির পাশেই টাঙানো আছে ইউরোপীয় আর্টের কিছু ছবি, কুমারী মেরি আর তার শিশুর ছবি। ও, এটা তো সত্যি অদ্ভুত মিশ্রণ। একদিকে কালী, দুর্গা, অন্যদিকে মেরি আর যিশু। হ্যাঁ, এই ব্যাপারটা কেমন লাগছে আপনার? খুবই ইন্টারেস্টিং। এটা নিয়ে অনেক কিছুই ভাবা যেতে পারে। এটা কি মথুর ঘোষের ব্যক্তিগত বিশ্বাসের কোনো জটিলতা, নাকি তখনকার বাবু কালচারের একটা ছবি, যেখানে দেশীয় ঐতিহ্য আর পশ্চিমী প্রভাব পাশাপাশি চলত, কখনো বুঝে কখনো না বুঝে? লেখক তো বলছেনও যে এই ইউরোপীয় ছবির মানে বা আর্ট ভ্যালিউ এসব ঘরের মালিক বা বাসিন্দাদের কাছে সম্ভবত একেবারে অজানা। তারা হয়তো বুঝতেই পারছে না ছবিটা কিসের। তাহলে কেন টাঙানো, এটাই তো প্রশ্ন। শুধু ঘর সাজানোর জন্য, নাকি সাহেবদের নকল করার একটা চেষ্টা, যার মানেটা তারা নিজেরাও জানে না? হতে পারে সেকালের অনেক বাবুদের মধ্যেই তো এই দেখাদেখি পশ্চিমী জিনিস ঘরে রাখার একটা চল ছিল। ঠিক, নিজেদের আধুনিক বা অভিজাত দেখানোর চেষ্টা আর কি। এই ছবিগুলো হয়তো সেই মানসিকতারই একটা প্রকাশ। একদিকে গভীর ধর্মবিশ্বাস, অন্যদিকে আধুনিক সাজার চেষ্টা। এই দ্বন্দ্বটা হয়তো মথুর ঘোষের চরিত্রেও আছে। আর এই ঘরেই কিন্তু আমরা গল্পের কয়েকজন মূল চরিত্রকে প্রথমবার একসাথে দেখতে পাই। কারা কারা আছেন বলুন তো? তিনজন মহিলা। একজন জানালার দ্বারা কষে, বয়স বছর 28 হবে। শ্যামলা বরণ, টানা টানা চোখ, মুখে একটা হালকা হাসি। তার সাজসজ্জা? বেশ পরিচ্ছন্ন শাড়ি পরা, তবে মাথায় কাপড় নেই। চুল খোলা, পিঠে ছড়ানো দেখে মনে হচ্ছে এইমাত্র স্নান করেছেন। কানে, গলায়, হাতে অল্প সোনার গয়না আছে, কিন্তু নাকে বা গালে নথ বা ওই জাতীয় কিছু নেই, যদিও পায়ে মল আছে। কি করছেন তিনি? খুব মন দিয়ে চুলের বিনুনি পাকাচ্ছেন। ইনি সম্ভবত মথুর ঘোষের স্ত্রী। তার কাছেই একটা 10 বছরের মেয়ে বসে আছে, মুখে মায়ের আদল। সে খুব মন দিয়ে মায়ের বিনুনি করা দেখছে। মনে হয় তারই জন্য মা চুল বাঁধছেন। দৃশ্যটা বেশ শান্ত, ঘরোয়া, তাই না? হ্যাঁ, একটা স্নিগ্ধ আট পড়ে ছবি ফুটে উঠছে। কিন্তু এই শান্ত ছবির পাশেই হয়তো একটা বৈপরীত্য আছে। আর কে আছেন ওখানে? একটু দূরে, বেশ বিনম্রভাবে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে
খুব অশান্ত মন নিয়ে বসে আছে আরেকজন নারী। ভেতরে হয়তো গভীর দুঃখ বা ভয়। ইনি মাতঙ্গিনী, রাজমোহনের স্ত্রী। ও, মাতঙ্গিনী। তাকে কে নিয়ে এসেছে এখানে? তাকে নিয়ে এসেছে সুকির মা নামের এক বৃদ্ধা। তাহলে এখানে একটা স্পষ্ট কন্ট্রাস্ট দেখা যাচ্ছে। একদিকে মধুরের স্ত্রী শান্ত, স্থির, নিজের সংসারে মগ্ন। অন্যদিকে মাতঙ্গিনী অশান্ত, আশ্রয় খুঁজছে, হয়তো কোনো বিপদ থেকে পালিয়ে এসেছে। ঠিক। এই দুজনের উপস্থিতি ঘরটার শান্ত পরিবেশে একটা চাপা উত্তেজনা এনে দিচ্ছে। মধুরের স্ত্রীর এই প্রথম বর্ণনা কিন্তু তাকে বেশ কোমল, ভালো মানুষ হিসেবেই দেখাচ্ছে। ওই হালকা গয়না পরা, মেয়ের যত্ন নেওয়া, একটা ঘরোয়া মমতাময়ী রূপ। সেই সময়ে মধুরের স্ত্রী আর মাতঙ্গিনী নিচু গলায় কথা বলছিলেন, কিন্তু তাদের কথা প্রায় শোনাই যাচ্ছে না আরেকজনের জন্য। কার জন্য? ওই সুকির মার জন্য। সে নাকি নিজের মনেই বকবক করে চলেছে। কি বলছে সে? সে নাকি কনকের কাছে, মানে মাতঙ্গিনীর বোনের কাছে, মাতঙ্গিনীর দুঃখের গল্প শুনেছে। কিন্তু সেটা বলার সময় তার সঙ্গে নিজের কল্পনা মিশিয়ে, মানে লেখক বলছেন অনেকগুলি ভালো ভালো প্রক্ষিপ্ত বর্ণনা যোগ করিয়া মধুরের স্ত্রীকে বলেছে। প্রক্ষিপ্ত বর্ণনা? মানে রং চড়িয়ে বলা আর কি? একদম। নিজের গল্প বলার ক্ষমতা দেখাতে গিয়ে হয়তো আসল ঘটনাটাকেই গুলিয়ে ফেলেছে। সে নাকি নিজের মেয়ের উদাহরণ দিয়ে বিবাহিত জীবনের সুখ নিয়ে উপদেশ দিয়ে ফেলেছে। এই সুকির মা চরিত্রটা বেশ মজার তো। সে একদিকে মাতঙ্গিনীকে সাহায্য করতে এসেছে, আবার নিজের কথার প্যাচে হয়তো পরিস্থিতি আরও ঘোরালো করে তুলছে। ইনি হলেন সেই ক্লাসিক গ্রামের মধ্যস্থতাকারী, যিনি সব জান্তা ভাব দেখান, আর ঘটনার সত্যতা নিয়ে খুব একটা মাথা ঘামান না। কিন্তু মাতঙ্গিনী, তার কি প্রতিক্রিয়া? মাতঙ্গিনী বেচারি চুপচাপ সব শুনে গেছে। এই বৃদ্ধার সামনে আসল সত্যিটা বলার সাহস পায়নি, বিশেষ করে তার স্বামীর নিচটার কথা। আচ্ছা। তাই অনিচ্ছা সত্ত্বেও ওই বানানো গল্পগুলোতেই সায় দিয়ে গেছে। মনে মনে হয়তো ঠিক করেছে, যদি আশ্রয় পায় পরে সুযোগ বুঝে সত্যিটা বলবে। তবে স্বামীর অসম্মানের কারণ হয় এমন কথা যতটা সম্ভব লুকিয়ে রাখবে। এই যে মাতঙ্গিনী চুপ করে থাকছে, সত্যিটা বলছে না, এটা কি ভয়, লজ্জা, নাকি পরিস্থিতি সামলানোর চেষ্টা? আমার মনে হয় তিনটেই মিশে আসে। সে বিপদে পড়েছে, আশ্রয় চাইছে, কিন্তু নিজের বা পরিবারের সম্মান খোয়াতে চায় না। স্বামীর হীনতার কথা লোকানোর চেষ্টা, এটা তার চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। পরিস্থিতির চাপে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে একটা আত্মমর্যাদা বাঁচানোর চেষ্টা আছে। তবে মথুরের স্ত্রী কিন্তু মাতঙ্গিনীর প্রতি খুবই ভালো ব্যবহার করেছেন। তার আচরণে কোনো রকম ফর্ম্যালিটি বা দয়া দেখানোর ভাব ছিল না। ও তাই? হ্যাঁ, এতটাই আন্তরিকতা ছিল যে মাতঙ্গিনীর মনে হয়েছে তাকে যেন দয়া করে আশ্রয় দেয়া হচ্ছে না, বরং নেমন্ত্রণ করে এনে রাখা হচ্ছে। এটা তো খুব ভালো দিক। এই আন্তরিকতা নিশ্চয়ই মাতঙ্গিনীর মনে একটু ভরসা দিয়েছে। এই আশ্রয় দেওয়ার বিষয়টাখানে খুব গুরুত্বপূর্ণ। মথুরের স্ত্রীর এই উদারতা চরিত্রটিকে পাঠকের কাছে সম্মানীয় করে তোলে। কিন্তু এই আশ্রয় কি ফাইনাল, মানে পাকা? না, এখনো ফাইনাল নয়। কারণ বাড়ির কর্তা তো মথুর ঘোষ, তার পারমিশন লাগবে। তাই মথুরের স্ত্রী সুখীর মাকে পাঠালেন তার স্বামীকে একবার ডেকে আনতে। আর এখানে গল্পটা একটা নতুন মোড় নেয়। কি হয় এরপর? মথুর ঘোষ আসেন। হ্যাঁ, কিছুক্ষণ পর মথুর ঘোষ ঘরে ঢোকেন। আর ঢোকার পরেই তখনকার নিয়ম অনুযায়ী তার স্ত্রী মাথায় ঘোমটা টেনে দেন। আর মাতঙ্গিনী? মাতঙ্গিনীর পক্ষে তখন সেখানে থাকাটা ঠিক নয়, মানে অশোভন। তাই সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু ঠিক বেরিয়ে যাওয়ার মুহূর্তে তার চোখ পড়ে মথুর ঘোষের দিকে, এবং সে দেখতে পায় মথুর ঘোষ স্থির চোখে তার দিকে তাকিয়ে আছেন। স্থির চোখে? কেমন দৃষ্টি সেটা? লেখক কিছু বলেছেন? হ্যাঁ, বলেছেন। লেখক লিখছেন, সেই দৃষ্টিতে ছিল পরিচয় ও বিস্ময়ের একটা দৃষ্টি। পরিচয় আর বিস্ময়? তার মানে যেন মথুর ঘোষ মাতঙ্গিনীকে শুধু দেখছেন না, চিনতে পারছেন, আর তাকে নিজের বাড়িতে দেখে অবাক হচ্ছেন। ব্যাস, এখানেই পরিচ্ছেদ শেষ। কি দারুণ একটা ক্লাইম্যাক্স! এখানে বঙ্কিমের লেখনীর জোরটা বোঝা যায়। পরিচ্ছেদের নাম আশ্রয়দাত্রী। আশ্রয় দেওয়ার কথাই হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নির্ভর করছে বাড়ির কর্তা, মানে পুরুষের অনুমতির ওপর। এটা একদিকে যেমন তখনকার পিতৃতান্ত্রিক সমাজের ছবিটা তুলে ধরছে, হোমি মধুরের ওই শেষ দৃষ্টিটা পুরো গল্পে একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল। পরিচয় আর বিস্ময়, এই দুটো শব্দই যথেষ্ট। তার মানে কি মথুর ঘোষ আর মাতঙ্গিনীর মধ্যে আগে থেকে পরিচয় ছিল?
সেটাই তো মনে হচ্ছে। কি সেই পরিচয়? কেন মাতঙ্গিনীকে নিজের বাড়িতে এই অবস্থায় দেখে মথুর অবাক হলেন? এই একটা দৃষ্টিতেই গল্পের রহস্য আর উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেল। সত্যিই তাই। তাহলে যদি পুরো পরিচ্ছেদটা একবার গুছিয়ে দেখি, আমরা কি পেলাম? পেলাম একটা বিশাল ভাঙাচোরার রহস্যময় বাড়ির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, যা শুধু পটভূমি নয়, চরিত্র আর সমাজের কথাও বলছে। ঠিক। পেলাম দুটো ভিন্ন মেরুর নারীর সাক্ষাৎ, একজন শান্ত ঘরের লক্ষ্মী মধুরের স্ত্রী, অন্যজন অশান্ত আশ্রয় প্রার্থী মাতঙ্গিনী। আর মাঝে পেলাম সুকিরমার মতো একজন চরিত্র, যে নিজের কথা দিয়ে ঘটনাকে হয়তো অন্যদিকে নিয়ে যাচ্ছে। আর সব শেষে মথুর ঘোষের প্রবেশ এবং তার সেই অদ্ভুত দৃষ্টি, যা ভবিষ্যতের গল্প নিয়ে হাজারটা প্রশ্নের জন্ম দিচ্ছে। একদম। এই পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র পরিবেশ বর্ণনার মাধ্যমে কিভাবে চরিত্র তৈরি করতে হয়, কিভাবে গল্পে রহস্য আর টানটান ভাব আনতে হয়, তার একটা অসাধারণ উদাহরণ রেখেছেন। বাড়িটার প্রতিটা কোণ, দেওয়ালের দাগ, পুরনো আসবাব, ওই রহস্যময় গুদাম ঘর, সবকিছুই যেন আগে কি হতে চলেছে তার ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, বাইরের চেহারা আর ভেতরের সত্যি, আশ্রয়ের আসল মানে, গোপন সম্পর্ক, এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে উঠে এসেছে। ঠিক। মথুরের স্ত্রীর আপাপ সরলতা আর উদারতার পাশে মাতঙ্গিনীর অসহায়ত্ব, আর তার ওপর মথুরের ওই অপ্রত্যাশিত দৃষ্টি, সব মিলিয়ে এই পরিচ্ছেদটা পাঠককে পরের ঘটনার জন্য একদম অধীর করে তোলে। বঙ্কিম এখানে শুধু গল্প বলছেন না, পাঠককে একটা মানসিক টানাপোড়েনের মধ্যে ফেলে দিচ্ছেন। আর এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যাচ্ছে, যা হয়তো আমাদের ভাবনার খোরাক জোগাতে পারে। হ্যাঁ, সেটা হলো ওই জরাজীর্ণ প্রাসাদের দেওয়ালের আড়ালে ঠিক কোন অতীত লুকিয়ে আছে। কি এমন হয়েছিল আগে, যা মথুর ঘোষকে মাতঙ্গিনীর দিকে ওইভাবে তাকাতে বাধ্য করল? আর তাদের মধ্যে যদি সত্যিই কোনো গোপন যোগসূত্র থাকে, তাহলে সেটা এই আশ্রয়ের গল্পকে, মাতঙ্গিনীর ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে? ঠিক। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্যই বোধহয় পাঠককে পরের পরিচ্ছেদের দিকে এগিয়ে যেতে হবে।